৯ নভেম্বর ২০২৪ ইথোরিয়া 77 নামে একটি অ্যাকাউন্ট থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও পোস্ট করা হয়, যার পর থেকে নড়ে চড়ে বসে পৃথিবীর সব কনস্পিরেসি থিওরিস্টরা। কি ছিল সেই ভিডিওতে, কিসেরই বা ইঙ্গিত দেওয়া হয়েছিল, বা কার বিরুদ্ধে ছিল সেই বার্তা? স্বাগতম দ্য কনস্পিরেসি ভোল্টে। মতান্তরে ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন জালিয়াতি নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো। কে বা কারা জড়িত ছিল, কার স্বার্থই ছিল বেশি, এমন উন্নত ও আধুনিক একটি দেশে কিভাবে এটি সম্ভব হলো, সবই জানবো আজকের ভিডিওতে। ৪ নভেম্বর ২০২৪ সমস্ত পৃথিবীর নজর একদিকে, আমেরিকার জাতীয় নির্বাচন। মোট ৫৫৩টি ইলেকট্রাল ভোটের মধ্যে ৩১২টি পেয়ে জয়যুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস পান ২২৬টি ভোট। তবে আজকে আমাদের ভিডিওর মুখ্য চরিত্র এই দুজনের কেউই নয়। কে সেই ব্যক্তি, শুনলে চমকে যাবেন আপনিও। ইলন মাস্ক, পুরো নাম ইলন রিভ মাস্ক, পেশায় একজন দক্ষ উদ্যোক্তা, উদ্ভাবক এবং প্রযুক্তিবিদ। ইলন মাস্ক ১৯৯৫ সালে জিপ2 কোম্পানি দিয়ে শুরু করে তার উদ্ভাবনী ও ব্যবসায়ী যাত্রা। জনপ্রিয় অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল প্রতিষ্ঠা করেন ১৯৯৯ সালে, যার পূর্বের নাম ছিল X.com, এবং তার সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান স্পেসএক্স প্রতিষ্ঠা করেন ২০০২ সালে, যা মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনে। ইলন মাস্ক ২০০৪ সালে টেসলাতে বিনিয়োগ করেন এবং নেতৃত্বে আসেন, যা পরবর্তীতে বৈদ্যুতিক গাড়ির শিল্পে ব্যাপক বিপ্লব ঘটায়। মোটা দাগে আমরা সবাই ইলন মাস্ক বলতে এগুলাই জানি, এগুলাই বুঝি। তবে এই উদ্যোক্তা ও উদ্ভাবকের গায়ে লেগেছে নির্বাচন জালিয়াতির তাকমা। স্টারলিং প্রকল্প ইলন মাস্কের স্পেসএক্সের একটি গৌরবময় অর্জন। স্টারলিং এর হাজার হাজার স্যাটেলাইট পুরো পৃথিবীকে কভার করে রেখেছে, এবং এর লক্ষ্য পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত ইন্টারনেট সেবা পৌঁছানো। এটি মূলত রিমোট এলাকা যেমন গ্রাম, পাহাড়ি অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে থাকে, এমনকি জাহাজ, বিমান বা চলন্ত প্ল্যাটফর্মেও ইন্টারনেট সরবরাহ করে থাকে। এটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন নিতে হয়, আবার অনেক দেশে এটি লাইসেন্স আকারে ব্যবহার করা হয়। উপরের সব বৈশিষ্ট্যগুলোই সাধারণ এবং আমরা সকলেই জানি, কিন্তু এবার আসুন এই স্টারলিং স্যাটেলাইট সম্পর্কে আমরা অসাধারণ কিছু জানি। কিছু কনস্পিরেসি থিওরিস্টরা মনে করেন স্টারলিং শুধু ইন্টারনেট সরবরাহকারী নয়, এবং এদের আরও অনেক গোপন উদ্দেশ্য আছে। স্টারলিং স্যাটেলাইট পৃথিবীর খুব লোয়ার অরবিটে চক্কর দেয়, তাই কিছু কনস্পিরেসি থিওরিস্ট বলছেন এগুলো ব্যক্তিগত বা সরকারি নজরদারিতে ব্যবহার হতে পারে। কিছু কিছু লোক বলছেন স্টারলিং এর মাধ্যমে বিশেষ সিগন্যাল বা ডাটা ট্রান্সমিশন করে মানুষের আচরণ, ইলেকট্রিক্যাল ডিভাইসের নিয়ন্ত্রণ করা যেতে পারে। এবং কিছু কিছু কনস্পিরেসি থিওরিস্টরা বলছেন ভবিষ্যতে স্টারলিং বা অন্যান্য স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী একটি ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা সম্ভব। ২০২৪-এর আমেরিকান নির্বাচনে ঠিক এমনই কিছু ঘটেছে বলে দাবি করছেন ওই টিকটক ব্যবহারকারী। শুধু তিনি একাই নয়, এমন আরও অনেক বামপন্থী অ্যাকাউন্টে এসব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা দাবি করছেন স্টারলিং স্যাটেলাইটের ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে ভোট গণনার যন্ত্র বা সিস্টেমকে ইন্টারনেটের মাধ্যমে হ্যাক বা ম্যানিপুলেট করেছে। সংশ্লিষ্টভাবে বলা হয়েছে বিশেষ করে সুইং স্টেটগুলিতে এসব যন্ত্র স্টারলিংয়ের মাধ্যমে চালিত বা সংযুক্ত ছিল, ফলে ফলাফলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাল্টানো সম্ভব ছিল। কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করছে মিলিয়ন মিলিয়ন ভোট হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, বা স্টারলিং এই ভোটগুলো মুছে দিয়েছে। স্টারলিং এর কিছু স্যাটেলাইট রয়েছে উন্নত মানের সেন্সর, যা রিয়েল টাইম ডেটা এবং লোকেশন ট্র্যাকিং করতে সক্ষম। এই ধরনের ডেটা নির্বাচনকালীন পদক্ষেপের জন্য খুবই কার্যকর হতে পারে, যেমন ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি ট্র্যাক করা বা নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তার করা। এছাড়াও কিছু গ্রামীণ দুর্বল ব্রডব্যান্ডযুক্ত স্থানে ইলেকট্রনিক পোলবুকে ইন্টারনেট সংযোগ হিসেবে ব্যবহার করা হয় স্টারলিংকে। স্টারলিংয়ের এইসব কর্মকাণ্ড নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও সংবাদ ছাপানো হয় দর্শক, এবং এই কর্মকাণ্ডগুলোর জন্য সরাসরি দায়ী করা হয় ইলন মাস্ককে। আপনার কি মনে হয় দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন। এখন প্রশ্ন উঠছে, ইলন মাস্ক কি সরাসরি এটার মাস্টারমাইন্ড, নাকি সে একটা নাচের পুতুল মাত্র? আমরা সবাই তাকে উদ্ভাবক, প্রযুক্তির যোদ্ধা হিসেবে দেখি,
কিন্তু দ্য কনস্পিরেসি ভোল্টের অনুসন্ধানে আমরা দেখিয়েছি বড় বড় কর্পোরেট এবং রাজনৈতিক প্রতিষ্ঠান তার প্রযুক্তিকে ব্যবহার করতে পারে। কিছু তথ্য আমাদের বলছে স্টারলিং স্যাটেলাইটের মাধ্যমে যে রিয়েল টাইম ডেটা সংগ্রহ করা হচ্ছে তা শুধু ইন্টারনেট সিগন্যালের জন্য নয়। প্রশ্ন একটাই, এলন মাস্ক কি সত্যিই পরিকল্পনার মাস্টারমাইন্ড, নাকি তিনি শুধু একটি পুতুল? এলন মাস্ক কি সচেতন ছিলেন, নাকি তার প্রযুক্তি অনিচ্ছাকৃতভাবে ব্যবহৃত হয়েছে? কনস্পিরেসি থিওরিস্টদের মতে তাকে অনেক সময় মাস্টারমাইন্ড হিসেবে দেখানো হয়, কারণ তিনি স্টারলিং এবং টুইটারের মতো ক্ষমতাধর প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণে আছেন। এই প্ল্যাটফর্মগুলো নির্বাচনী প্রভাব বিস্তার করায় ব্যবহার হয়েছে বলে মনে করা হয়। এজন্যই তাকে এইসব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। কনস্পিরেসি থিওরিস্টরা মনে করেন এই নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারের আচরণ, নির্বাচনী প্রচারণা এবং গণমাধ্যমে প্রভাব বিস্তার করা হয়েছে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ এই ধারণাকে শক্তিশালী করে, নির্বাচনী সময়ে তথ্য ছড়ানো বা জনগণের মনস্তাত্ত্বিক প্রভাবের সুযোগ তৈরি করার মাধ্যমে। এলন মাস্ক মাস্টারমাইন্ড নয়, জাস্ট একটা কাঠের পুতুল। এই তত্ত্বের লোকেরা মনে করেন এলন মাস্ক শুধু একটি মুখ্য চেহারা, প্রকৃত পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন গোপন বা রাজনৈতিক শক্তি অথবা কর্পোরেট লবিস্টরা। এইরকম ধারণায় বলা হয় তিনি শুধু নেটওয়ার্ক এবং মিডিয়ার ফ্রন্টম্যান, আর আসল হস্তক্ষেপ করেছে অন্য কেউ। অর্থাৎ মাস্কের হাতে থাকলেও কেন এবং কিভাবে করা হচ্ছে তার পুরো নিয়ন্ত্রণ তার হাতে নাও থাকতে পারে। দর্শক, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ইলন মাস্ক একজন মাস্টারমাইন্ড নাকি একটি পুতুল? এই বিভাজন কেন আসছে? যদি ইলন মাস্ক মাস্টারমাইন্ড হন তাহলে তিনি নিজেই বিশ্ব রাজনীতির প্রভাবের কেন্দ্রবিন্দু, আর যদি তিনি পুতুল হন তাহলে তার নামের আড়ালে গোপন শক্তি এবং অন্যান্য সংস্থা তার প্রযুক্তিকে অন্যায় কাজে ব্যবহার করছে, যা খুবই বিপজ্জনক। গবেষকরা বলছেন এই বিভাজনের ফলে আমরা বুঝতে পারি প্রযুক্তির ক্ষমতা কতটা রাজনৈতিক হস্তক্ষেপের জন্য ব্যবহারযোগ্য। দর্শক, আপনি কি মনে করেন ইলন মাস্ক হায়ারিং নাকি হিরো? কমেন্টে অবশ্যই জানাবেন। দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক বাস্তবতা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে। উপরে উল্লেখিত তত্ত্বগুলোর বিপরীত বেশ কয়েকটি পরীক্ষা ও কর্তৃপক্ষের মন্তব্য রয়েছে। অধিকাংশ ভোটযন্ত্রে সাধারণত ইন্টারনেট সংযুক্ত ছিলই না, অর্থাৎ ভোটদানের ও গণনার সময় সরাসরি ইন্টারনেট বা স্যাটেলাইট সার্ভিসের মাধ্যমে ম্যানিপুলেশন করা সম্ভব নয়। নির্বাচনী কর্মকর্তারা বলছেন সুইং স্টেট সহ বেশ কয়েকটি রাজ্যে স্টারলিং সাধারণভাবে ভোট গণনায় ব্যবহার করা হয়নি। স্টারলিং শুধুমাত্র কিছু নির্বাচনী এলাকায়, উদাহরণস্বরূপ রিমোট এলাকাতে ভোটারের চেকিংয়ের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু ভোট গণনায় বা ফল প্রতিষ্ঠাতে সরাসরি ভূমিকা নেয়নি। বিশেষভাবে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিআইএসএ ও অন্যান্য নির্বাচনী সংস্থাগুলো বলছে কোনো যথার্থ প্রমাণ নেই যে আমাদের নির্বাচন অবকাঠামোর নিরাপত্তা বা অখণ্ডতায় স্টারলিং বা এই ধরনের কোনো মাধ্যমের হস্তক্ষেপ হয়েছে। দর্শক, তাহলে প্রশ্ন জাগে এই ধরনের তথ্য কেন ছড়িয়ে পড়ছে? এর কারণ হলো বিরোধীরা এ ধরনের তথ্য ছড়িয়ে সহজে মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাছাড়াও নির্বাচনী প্রযুক্তি, ইন্টারনেট, স্যাটেলাইট ইত্যাদি বিষয় নিয়ে বিভ্রান্ত চিন্তা দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বা মানুষ যারা দ্রুত জনপ্রিয়তা পেতে চান তারা এ ধরনের কনস্পিরেসি তথ্য প্রচার করে থাকেন, কারণ ভিউ বেশি আসবে, শেয়ার বেশি হবে। তথ্য সঠিক না থাকলেও প্রযুক্তিগত শব্দভাণ্ডার যেমন স্টারলিং, স্যাটেলাইট, হ্যাক ব্যবহার হলে মানুষ দ্রুতই তা বিশ্বাস করবে, এটা মনে করা হয়। দর্শক, উপরের সমস্ত আলোচনা ও তর্ক শেষে দ্য কনস্পিরেসি ভোল্ট এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে স্টারলিং দিয়ে ভোট চুরি হয়েছে এমন কোনো বিশ্বস্ত প্রমাণ এখনো নেই। নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণ অনুসারে এমন হস্তক্ষেপ হওয়া যান্ত্রিকভাবে সম্ভব নয় বা এখনো প্রমাণিত হয়নি। তাই এই তত্ত্বকে আমরা কনস্পিরেসি থিওরি হিসেবেই দেখতে পারি। অর্থাৎ সন্দেহ আছে, তদন্ত করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট ও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। দর্শক, স্টারলিং কি সত্যি আমাদের বিশ্বের জন্য, নাকি এটি একটি গোপন রাজনৈতিক কৌশল? এলন মাস্ক কি হিরো, নাকি আমাদের নজর এড়াতে ব্যবহৃত একটি মুখোশ মাত্র? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে বলুন আপনি কি বিশ্বাস করেন এটি কেবলই একটি প্রযুক্তি? দ্য কনস্পিরেসি ভোল্টে আমরা এমন আরও রহস্য উদ্ঘাটন করব। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো গোপন তথ্য আপনার চোখ এড়িয়ে যেতে না পারে।